নমস্কার বন্ধুরা, আবারও হাজির নতুন একটা লার্নিং ভিডিও নিয়ে আপনাদের জন্য। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট হতে চলছে। আজকের দিনে মার্কেটে কী কী নিউজ আছে সেই নিয়ে আমরা চর্চা করবো এই ভিডিওতে। তাছাড়া কালকের দিনে, তার মানে মানডেতে মার্কেট ফল করার চান্সেসই ম্যাক্সিমাম আছে। তার লজিক কী, কারণ কী, এবং মার্কেটে একটা গুরুতর ক্র্যাশও আসতে পারে, তা নিয়েও আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করবো। ভিডিওটাকে এন্ড অব দি নিশ্চয়ই দেখবেন। আমার অলওয়েজ এটা প্ল্যান থাকে যে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জন্য একটু একটা ভ্যালু অ্যাড করতে পারি। আশা করি আজকের ভিডিও থেকেও আপনি কিছু না কিছু একটা নতুন শিখে যাবেন। চলো সবার আগে আমরা দেখে নিচ্ছি যে মার্কেটের নিউজ কী আছে। আমাদের প্রথম নিউজ হচ্ছে পিএমআই ডাটা। পিএমআই ডাটা বেসিক্যালি কী হয়? পিএমআই ডাটা হচ্ছে যে কোনো একটা দেশে যে কোম্পানি এক্সপেনশন হচ্ছে বা কোম্পানি গ্রো করছে, সেটা আপে যাচ্ছে না ডাউনে যাচ্ছে, এটা আমাদেরকে বলে দিই পিএমআই ডাটা। আপনি যদি দেখেন, এটা ইউএসের আপডেট, যেখানে বলা হচ্ছে যে উইকার এক্সপেনশন ইন ওভারঅল বিজনেস অ্যাক্টিভিটি অ্যাক্রস দ্য প্রাইভেট সেক্টর। তার মানে হচ্ছে প্রাইভেট সেক্টরে যে এক্সপেনশন সেটা হচ্ছে না, বিজনেস অ্যাক্টিভিটি যেটা আছে সেটা হচ্ছে না, সেটা ড্রপ হচ্ছে। তো এতে কি হচ্ছে? এতে বোঝা যাচ্ছে যে ইকোনমিটা অতটা গ্রো করছে না, ডেভেলপ করছে না। যখন এই ডাটাটা আসলো তখনই ইউএস মার্কেট অলমোস্ট 700 পয়েন্ট ফল করেছে, এবং এটা আমাদেরকে সাজেস্ট করছে কাল ইন্ডিয়ান মার্কেটও গ্যাপ ডাউন খুলতে পারে, কারণ গিফট নিফটি অলমোস্ট 150 পয়েন্ট ডাউন সাজেস্ট করছে। তার মানে মানডেতে আমরা গ্যাপ ডাউন এক্সপেক্ট করতে পারি, হাই প্রবাবিলিটি আছে যে মানডেতে ইন্ডিয়ান মার্কেটও গ্যাপ ডাউন খুলবে এই একটা নিউজের কারণে। এবার এই নিউজটা কতটা ইম্পর্টেন্ট সেটা বুঝুন। দেখুন, রিসেন্টলি যে রেট কাট হয়েছিল, ফেড যে রেট কাট করে, সেই রেট কাটের ইম্প্যাক্ট এটা হওয়া দরকার ছিল যে মার্কেট পজিটিভ থাকবে। যখন রেট কাট হয় তখন বেসিক্যালি কী হয়, মার্কেটে অনেকগুলো টাকা আসে। ধরুন রেট কাট যখন হয়, মার্কেটে অনেকগুলো টাকা চলে আসে। যখন মার্কেটে টাকা আসে বা ব্যাংকের কাছে যখন টাকা আসে, সেই টাকাগুলো আস্তে আস্তে বিজনেসে ইনভলভ হয় এবং বিজনেস গ্রো করে। তো রেট কাট তো হয়েছে, তাহলে টাকাগুলো কোথায়? সেই টাকাগুলোকে মার্কেটে এখনও আসেনি। এবার এই টাকাগুলা বা রেট কাটের যে ইম্প্যাক্টটা, এই ইম্প্যাক্ট হতে হতে 5 থেকে 6 মাস সময় লাগে, কারণ একদিনে তো সার্কুলেট হয় না, একদিনে তো টাকাগুলো সার্কুলেট হয়ে যায় না। রেট কাটের ফলে কি হয়, টাকা আসে এবং সেই টাকাটা আস্তে 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 করে কি হয়, লোনে ডিস্ট্রিবিউট হয়, এবং সেই ডিস্ট্রিবিউশনস থেকেই কোম্পানিগুলো গ্রো করে। এবার যখন রেট কাট হয়েছে, তারপরেও যখন নাম্বারটা নেগেটিভ আসছে, তখনই মার্কেটে প্যানিক ক্রিয়েট হচ্ছে। সেই কারণে লাস্ট ডেতে মার্কেটে ফল ছিল। এবার রেট কাটটা আরও সহজ ভাষায় আমরা বোঝার চেষ্টা করি। দেখুন, আলটিমেটলি মার্কেট উপরে যাবে, যখন রেট কাট হয় তখন মার্কেট উপরে যায়। কিন্তু এই কেসে রেট কাট যেটা করা হয়েছে সেটা অ্যাকচুয়ালি অনেকটা হোল্ড করা হয়ে গেছিলো। যখনই হোল্ড করা হবে, তার মানে রেট কাটটা আরও আগে দরকার ছিল, তাহলে আজকের দিন আমরা একটা পজিটিভ ইম্প্যাক্ট পেতাম। তো রেট কাটটা লেট করাতে রিসেন্টলি ডাটাগুলো দেখাচ্ছে যে ইউএস ইকোনমি স্লো হয়ে যাচ্ছে, কোম্পানিগুলো সেরকমভাবে এক্সপেনশন করতে পারছে না। তার ফলে লাস্ট ট্রেডিং সেশনে যেটা ডাউ জোন্স অলমোস্ট 700 পয়েন্ট ফল করেছে। এই হচ্ছে আমাদের প্রথম নিউজ, এবং এটা বলে দিচ্ছে যে কাল ইন্ডিয়ান মার্কেটও গ্যাপ ডাউন খুলতে পারে। সেকেন্ড নিউজ দেখছি, চলো। সেকেন্ড নিউজ হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে যেটা বলা হয়েছে টেরিফের উপর বা ইম্পোর্ট ডিউটি আমরা যেটাকে বলি, সেটা হচ্ছে ইভি কারের উপর 110% আগে ট্যাক্স দেওয়া হতো, ইম্পোর্ট ডিউটি দেওয়া হতো, এখন অনলি 15% দেওয়া হবে ইম্পোর্ট ডিউটি। এতে কী হবে, অটো সেক্টর ডাউনে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এবার আপনি বলবেন যে আচ্ছা, অটো সেক্টর কেন ডাউনে যাবে, কালকে কি ডাউনে যাবে? দেখুন, মার্কেট তো ইমিডিয়েট রিঅ্যাক্ট করে নেই, বাট আলটিমেটলি ডাউনে যাওয়ার সম্ভাবনা কেন আমি বলে দিচ্ছি আপনাকে। আপনি যদি দেখেন আজকের দিনে অলমোস্ট প্রত্যেকটা কার মেকিং কোম্পানি চেষ্টা করছে ও যেন ইভি বের করতে পারে, ডেভেলপ ইভি। আপনি টাটার গাড়ি দেখুন, প্রত্যেকটা গাড়ির ইভি মডেল পেয়ে যাবেন আপনি। রিসেন্টলি টাটা কার এসছে, বা আপনি যদি মাহিন্দ্রা দেখেন, মাহিন্দ্রা পর্যন্ত ইভি নিয়ে এসছে। আমরা দেখেছি ইভির নতুন মাহিন্দ্রার নতুন ইভি কার লঞ্চ করেছে, রাইট? তো সবাই ইভির দিকে ফোকাস করছে। এখন যদি বাইরে থেকে যে ইভি গাড়িগুলো আসে সেগুলো যদি সস্তা হয়, এবার আপনি বলবেন যে টেসলা তো অতটা সস্তা না, বাট বাকি কোম্পানিজগুলো, চাইনিজ কোম্পানিগুলো বা আদার যে কোম্পানিগুলো আছে ওগুলো তো সস্তা। এবং এই সস্তা গাড়িগুলো যদি ইন্ডিয়াতে আসে, তাহলে ইন্ডিয়ান গাড়িগুলো কে পারচেস করবে? যে গাড়িটা আগে কি হতো, বেসিক্যালি 1 লাখ টাকার গাড়িটাই আপনি 2 লাখ টাকাতে কিনতেন,
এখন 1,00,000 গাড়িটা 1,15,000 আপনি কিনতে পারবেন, তাহলে কি হবে? তাহলে আলটিমেটলি ইন্ডিয়ান গাড়িগুলোকে প্রেফারেন্স দেওয়া হবে না, বাইরের গাড়িগুলোকে প্রেফারেন্স দেওয়া হবে, কারণ বাইরের গাড়িগুলোতে ফিচার্স বেশি থাকে, ইন্ডিয়ান গাড়িগুলোতে ফিচার্স কম থাকে। এবং ইন্ডিয়ান গাড়িতে বেসিক্যালি কী হতো, আলটিমেটলি যে গাড়িটা আজকের দিন আপনি পারচেস করছেন, যেটা হয়তো আপনি 20 লাখ টাকাতে পারচেস করছেন, সেটা হয়তো গিয়ে দেখুন সেটা 11 লাখ বা 10 লাখ বা 8 লাখ, সেটাকে আপনি অনেকটা এক্সপেন্সিভ পারচেস করছেন। এবার ইন্ডিয়ান গাড়িগুলোর ডিমান্ডটা একটু কম হতে পারে, বিশেষ করে ইভি সেক্টর। তো এতে কী হবে, শেয়ার প্রাইসে অনেকটা প্রেশার আসতে পারে। এই কারণে দেখবেন টাটা মোটর রোজ ফল করে যাচ্ছে, রোজ। কারণ টাটা কী করলো, প্রত্যেকটা ভেরিয়েন্টেরই একটা ইভি মডেল বের করেছিল এবং ও কাজ চলছে, আরও ডেভেলপমেন্টের কাজ চলছে। তো এতে কী হচ্ছে, অটো সেক্টর আলটিমেটলি নেগেটিভ থাকতে পারে, নেক্সট ফিউ মান্থ হতে পারে, নেক্সট 1 ইয়ারও হতে পারে, বাট অটো সেক্টরে সামহাও একটা প্রেশার আসতে পারে। কতটা ইম্প্যাক্ট হবে, কিনা মার্কেট কখন স্টেবল হবে সেটা হচ্ছে পরের বিষয়, সেটা আমরা দেখে নেব। তারপরে কি নিউজ আছে সেটা দেখে নিচ্ছি, চলো। তারপর নিউজ হচ্ছে ফার্মা সেক্টর, রেসিপ্রোকাল ট্যারিফ, ট্যারিফ আমরা যেটা বলি সেটা হচ্ছে ফার্মা সেক্টরে দেওয়া আছে, যেটাকে বলা হচ্ছে 25%-এর কাছাকাছি আমরা ট্যারিফ প্ল্যান করছি, রেসিপ্রোকাল ট্যারিফ যেটাকে বলা হয়। এবার রেসিপ্রোকাল ট্যারিফ যদি 25% হয় ফার্মা সেক্টর, তো আলটিমেটলি ফার্মা সেক্টরও আমাদের ভিউতে নেগেটিভই যাচ্ছে, নেগেটিভ ফার্মা সেক্টরে আমরা ইম্প্যাক্ট দেখতে পাবো সেই সম্ভাবনাই সব থেকে বেশি। চলুন তারপরে নিউজ দেখে নিচ্ছি। তারপরে নিউজ হচ্ছে আরবিআই $10 বিলিয়ন বাই সেল সোয়াপ, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এই বিষয়টা অনেকেই জানেন না, খুব ডিপ একটা বিষয়, এবং আমি চেষ্টা করবো যে ইজি ভাষাতে অ্যাটলিস্ট কনসেপ্ট আপনাকে বোঝাতে পারি। দেখুন, বাই সেল সোয়াপটা বেসিক্যালি কি, ধরুন এই হচ্ছে আরবিআই ব্যাংক। এবার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্যাংক যেগুলা আছে তাদের কাছে বেসিক্যালি কি থাকে, ডলার থাকে। ধরুন বাইরে থেকে কোনো ফরেনার আসলো, ও এক্সচেঞ্জ করলো তার ডলারটাকে রুপিতে, এবং সেই যে ডলারটা সেটা ব্যাংকের কাছে আছে। আরবিআই বলছে যে আমরা $10 বিলিয়ন কী করবো, বাই সেল সুইপ করবো। কত বছরের জন্য? 3 বছরের জন্য। তার মানে হচ্ছে আরবিআই বলছে যে ব্যাংকের কাছে যতগুলো ডলার আছে সেই ডলারগুলো আমাদেরকে দিয়ে দাও। কাকে দিয়ে দাও? আরবিআইকে দিয়ে দাও, ডলারগুলো। তার বিনিময়ে আরবিআই কী দেবে? কিছু ক্যাশ দেবে। সেই ডলারের ভ্যালু সেটা বেসিক্যালি কী হয়, অকশন হয়। কেউ বলবে যে আমি $1 বিনিময়ে 86 রুপিস চাইছি, কেউ বলবে 86.5 রুপিস চাইছি। এরকম করে কি হবে, অকশনস হবে। যার অকশন প্রপার হবে তাকে কি করা হবে, ক্যাশ দেওয়া হবে সেই ডলারের বিনিময়ে। এবার সেই ক্যাশগুলো কেন দরকার সেটা বলি। দেখুন, রিসেন্টলি রেট কাট হয়েছে ইন্ডিয়াতেও। যখন রেট কাট হয় তাহলে কি হয়, ইন্ডিয়ান ইকোনমিতে টাকা আসে। যখন ইন্ডিয়ান ইকোনমিতে টাকা আসবে সেটা বিজনেস পারপাসে আমরা লোন নিয়ে থাকি। এবার ব্যাংকের কাছে টাকাই নেই। কেন টাকা নেই ব্যাংকের কাছে? ব্যাংক যে আপনাকে লোন দেবে আজকের দিনে, ব্যাংকের কাছে টাকাই নেই, সেই টাকা দিতে হচ্ছে আরবিআইকে। এবার ব্যাংকের কাছে কেন টাকা নেই সেটা বুঝুন। ইন্ডিয়াতে ফরেন কারেন্সি যেটা হচ্ছে ডলার, সেটা রিজার্ভ থাকে, যেটা $7 বিলিয়ন কাছাকাছি, আই থিঙ্ক $700 বিলিয়ন কাছাকাছি রিজার্ভ আছে। তো লাস্ট কিছু সময় ওরা ডলারটাকে সেল করে দিয়েছে, ওরা রুপিসটাকে কালেক্ট করেছে মার্কেট থেকে। যখন রুপি কালেক্ট করেছে তার মেন উদ্দেশ্য ছিল এটা যে দেখুন, মার্কেটে যদি অনেকগুলো রুপি চলে আসে তাহলে কি হবে, এটা আমাদের যে রুপি সেটা ডিপ্রিশিয়েট হয়ে যাবে। অলরেডি রুপি ডিপ্রিশিয়েট হওয়া, রুপি আপনি যদি দেখেন আজকে দিন আই থিঙ্ক 86-87 কিছু একটা চলছে। তো যে রুপি ডিপ্রিশিয়েট হচ্ছে, এখন একটা নর্মাল এক্সাম্পল দিচ্ছি, ধরুন আজকের দিনে যদি আপনার কাছে অনেকগুলো টাকা থাকে তাহলে আপনি কিন্তু কাজ করতে চাইবেন না, রাইট? তো মার্কেটে যখন অনেকগুলো টাকা চলে আসে তখন সেটার ভ্যালিউ থাকে না, তখন আরবিআই কী করে, সে টাকাটা কালেক্ট করে নিয়ে যায় নিজের কাছে। তো ডলার ছেড়ে ডলার সেল করে আরবিআই রুপিটাকে কালেক্ট করেছিল যাতে রুপিটাকে স্ট্রং বানানো যায়। যখনই কালেক্ট হয়ে যাবে এবং সেটার কোয়ান্টিটি কমে যাবে, জাস্ট ইম্যাজিন আপনার কাছে যদি কোনো একটা বিষয় অতিরিক্ত পরিমাণে থাকে, সেটার ডিমান্ড সেরকম থাকে না, কিন্তু যখন সেটা কম বা লিমিটেড থাকে তখন সেটা ডিমান্ড থাকে, যেটা আমাদের ব্যক্তিগত জীবনে হয়। তো আরবিআই কী করলো, টাকাটাকে কালেক্ট করে নিল যাতে করে রুপির ডিমান্ডটা যেন ঠিক থাকে। মার্কেটে রুপি কম থাকবে তাহলে ডিমান্ড ঠিক থাকবে। এবার এতে কি হচ্ছে, ব্যাংকের সমস্যা হয়ে যাচ্ছে, কারণ রুপি তো কালেক্ট করানো হয়ে গেছে, ব্যাংক লোন দিতে পারছে না কারণ ব্যাংকের কাছে টাকা নেই। তো ব্যাংক বলছে দেখো আমার কাছে তো টাকা নেই, আমাকে তো বিজনেস করতে হবে, তাহলে আমি লোন দিচ্ছি না,
আমি উল্টা বলছি ডিপোজিট করো আমার কাছে। এবার ব্যাংকের কাছে যদি টাকা না থাকে, ব্যাংক বলছে যে আজকে এসে আমার কাছে ডিপোজিট করো, আমি লোন দিতে পারছি না, আমার কাছে টাকাই নেই। তো আমরা ম্যাক্সিমাম এখন কি করছি, ব্যাংকে ডিপোজিট করছি। যখন ব্যাংকে ডিপোজিট আমরা করি তাতে কি হচ্ছে দেখুন, এখন ধরুন ডিপোজিটে আমাদেরকে ইন্টারেস্ট দেওয়া হচ্ছে 8%। এখন ব্যাংকে তো কামাতে হবে, তো ব্যাংক কি বলবে, যদি আমার থেকে তুমি নিয়ে যাও লোন পারপাসে তাহলে তোমাকে দিতে হবে 9%, 1% তো বেশি দিতেই হবে। তো এতে কি হচ্ছে, এতে রেট কাট যখন করা হয়, রেট কাটের ফলে কি হয়, ইএমআই সেটা কম আসে বা ইন্টারেস্ট রেট সেটা কম হয়ে যায়। এবার ইন্টারেস্ট রেট তো এই ক্ষেত্রে কমই হতে পারছে না, কারণ হচ্ছে ডিপোজিট বেশি আসলে ডিপোজিটের পার্সেন্টেজের ঊর্ধ্বে গিয়ে যখন আমরা লোন দেব তার পার্সেন্টেজটা আমাকে দিতে হবে। তাহলে আমি ফোকাসে করছি ডিপোজিটে, কারণ আমার কাছে টাকাই নেই। এবার যখন ওদের কাছে টাকা চলে আসবে অনেকটা, যেটা এখন আরবিআই প্ল্যান করছে যে আমরা ওদেরকে ডলারের বিনিময়ে টাকা দিচ্ছি নেক্সট 3 ইয়ারের জন্য। এতে কি হবে, যখন টাকা আসবে তখন ওরা গিয়ে আপনাকে আমাকে লোন দেবে। যখন লোনের পরিমাণ বেশি আসবে তখনই গিয়ে ইকোনমি গ্রো করে। তো এই হচ্ছে অ্যাজ অফ নাও আরবিআই যেটা চেষ্টা করছে, যে আমরা একটা পজিটিভ নিউজ চাইছি, সেটা হচ্ছে মার্কেট এই লেভেলে সাস্টেইন করুক। এবং সেই পজিটিভ নিউজটা হচ্ছে আরবিআই $10 বিলিয়ন কি করছে, বাই সেল সেভ করছে। তার কিছুদিন আগে 6 মান্থের জন্য $5 বিলিয়ন ওরা করেছিল। ঠিক আছে, তো এই একটা পজিটিভ নিউজ আছে, এটা নেগেটিভ ইম্প্যাক্টও হতে পারে। তারপর হচ্ছে যে কোভিড, যেটা আমরা সবাই জানি, রিসেন্টলি আবারও কোভিড ভাইরাস নিয়ে ডিসকাশন হচ্ছে, আবারও কোভিড ভাইরাস চায়নাতে দেখা গেছে। এবার কোভিড ভাইরাস দেখুন অলরেডি আছে, সমস্যা হচ্ছে কোভিড ভাইরাসটা যদি হিউম্যান বডিতে ইম্প্যাক্ট করে বা হিউম্যান বডি যদি ট্রান্সমিটেড হয় তখনই প্রবলেম ক্রিয়েট হয়। এইবার এই কোভিড ভাইরাসটা এখন অবধি যেটা এক্সপেক্ট করা হচ্ছে যে এই কোভিড ভাইরাসটা হয়তো হিউম্যান বডিতে যেতে পারে। লাস্ট কোভিড ভাইরাসের ইম্প্যাক্ট আমরা দেখেছি, যেটা হিউম্যান বডিতে ইম্প্যাক্ট করেছিল, তার ইম্প্যাক্ট আমরা দেখেছি। এবার অনেকেই বলছে যে তার আর কি হতে পারে, কী বা ইম্প্যাক্ট হবে, অলরেডি তো আমরা দেখে নিয়েছি, আমরা জানি যে কোভিড থেকে কী করে ওরা ওভারকাম করতে হবে। বাট প্রশ্ন হচ্ছে এটা, যখন আসবে তখন মার্কেট ফল করবে, নো ডাউট, মার্কেট নিশ্চয়ই জানে যে কী করে ওভারকাম করতে হবে। বাট নিউজের জন্য তো ফল করতে হবে, নিউজের ইম্প্যাক্ট তো হবে। অলরেডি লোকের পোর্টফোলিও ডাউন, নিউজ যখন আসবে সেটার ইম্প্যাক্ট হবেই হবে। তো এই কারণে এই সবগুলো বিষয় মিলে যেটা এখন অবধি আমরা যে ভিউ দেখছি সেটা হচ্ছে এই সপ্তাহে আমাদের ভিউ হচ্ছে মার্কেট নেগেটিভ যেতে পারে, তার সম্ভাবনাই সব থেকে বেশি। আজকের দিনে নিফটি যেই জায়গায় দাঁড়িয়ে আছে, হাই প্রবাবিলিটি আছে যে মার্কেট এখান থেকেও আরও নেগেটিভ ডাইরেকশনে যেতে পারে, সেই সম্ভাবনা আছে। যদি ক্লোজিংও আপনি দেখেন অলমোস্ট নিচের লেভেলে ক্লোজ হয়েছে, তো গ্যাপ ডাউন খোলারও চান্সেস অনেকটাই বেশি। তাই কনসিয়াস থাকুন। এই সপ্তাহের জন্য আমাদের ভিউ হচ্ছে নেগেটিভ। কিছু স্পেসিফিক সেক্টরে আমরা এমনিতেও নেগেটিভ, সেটা অটো সেক্টর হোক, সেটা ফার্মা সেক্টর হোক, এই সেক্টরগুলোতে আমরা এমনিতেও নেগেটিভ। তো নাও লেটস সি যে আদার সেক্টরে কী হচ্ছে, কী হতে পারে, সেখানে কোথায় সেক্টর রোটেশনস হতে পারে, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। যদি চ্যানেলে নতুন থাকুন সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, যাতে ইন ফিউচার যখনই আমরা ডিসকাস করব যে রোটেশন সেক্টর কী হবে, সেটা নোটিফিকেশন যেন আপনার কাছে খুবই তাড়াতাড়ি পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করবো ভিডিওটা আপনার জন্য নিশ্চয়ই হেল্পফুল ছিল। কমেন্টে নিশ্চয়ই জানাবেন ভিডিওটা আপনার কেমন লাগলো।